আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সেনা সদর নির্বাচনী পর্ষদ এসবি 2024-এর প্রথম পর্বের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ঢাকা সেনানিবাসের সেনা সদর কনফারেন্স হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পরে সেনা সদর নির্বাচনী পর্ষদ এসবি 2024-এর প্রথম পর্বের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। মাঠ পর্যায়ে জনগণের সেবায় সেনাবাহিনী কাজ করায় প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত হচ্ছে শেরপুরের নতুন নতুন এলাকা। ডুবে গেছে 2 শতাধিক গ্রাম। 3 উপজেলায় পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। গত দুদিনে পানিতে ডুবে শেরপুরে 5 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বন্যায় ময়মনসিংহে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘরে বাইরে চারদিকে পানি। ভয়াবহ বন্যায় ভাসছে খাল, বিল, নদী আর পাহাড় জঙ্গলে ঘেরা শেরপুর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বেড়েই চলেছে বানের পানি। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসীরা। তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি। পানি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানেও। নালিতাবাড়িতে বানের পানিতে ডুবে মৃত্যু 2 ভাই সহ 5 জনের। বৃষ্টি হয়েছে 9টা থেকে তো শুরু হয়েছে, বৃষ্টি নামছে একবারে হাতশি বৃষ্টি। সকালে আঙের এই জায়গায় পানি নাই, হঠাৎ করে ভেঙে যায়, ভোগা নদীর পার ভেঙে যায়, একবারে ডাহা মেরে পানি আয় পড়ছে আত্মাহা। এই মুহূর্তে মানে কোনো কিছু সামলানোর মতন নাই। ঝড় বৃষ্টি পাহাড়ি ঢলের কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের বাড়ি ঘর পানির তলায় গেছে। ডুবে আছে সব, চুলা, নলকূপ, নেই সুপেয় পানি, খাবারের তীব্র সংকট। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর বাঁধের 4টি স্থানে ও নালিতাবাড়ির চিল্লাখালী নদীর বাঁধের 2টি স্থানে ভাঙন। বাঁধ ভেঙে গেছে ভোগাই নদীর কয়েকটি স্থানেও। পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি, নকলা, শ্রীবর্দী এবং শেরপুর সদরের 40টি ইউনিয়নে। ময়মনসিংহের ধোবাউড়ার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে উপজেলায় প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম। পানিবন্দী অন্তত 20,000 মানুষ। দুর্গত অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভেঙে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। আশ্রয়কেন্দ্র খোলা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসীদের। প্রান্তিক অঞ্চলগুলোতে এখনো পৌঁছয়নি পর্যাপ্ত ত্রাণ সহায়তা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। আবারও বন্যার খবর জানতে যাচ্ছি শেরপুরে। আমাদের সাথে আছেন স্থানীয় প্রতিনিধি কাকন রেজা। কাকন, বৃষ্টি কি এখন অব্যাহত আছে? কতটি বাঁধ ভেঙেছে আর বন্যার সার্বিক খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাগর। আমি দাঁড়িয়ে আছি কাটাখালী ব্রিজের পাশে। এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার চারিপাশে এলাকা ডুবে আছে। আমাদের এখানে মূলত ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার 2টি নদী মহারশী ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে এবং এই দুদিনের ভারী বর্ষণ, ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢল, এই পাহাড়ি ঢল আর কি, পাহাড়ি ঢলে এই দুই উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। আজকে যে বন্যা পরিস্থিতি তাতে আপনার 2টো উপজেলার উঁচু জায়গা থেকে পানি নেমে গেছে, কিন্তু নিম্নাঞ্চলগুলো যেহেতু ভাটির দিকে, উজান থেকে পানি নামলে ভাটির দিকে যায়, নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। একটা গ্রাম থেকে পানি নেমে যাচ্ছে, নিচের দিকের গ্রামগুলো আবার প্লাবিত হচ্ছে। এই অবস্থায় পাহাড়ি ঢলে বেশিরভাগই এই পানি 2-3 দিনের মধ্যে নেমে যাওয়ার কথা, কিন্তু এইবারের বৃষ্টি একটু বেশি হওয়াতে এবং পানি বেশি হওয়াতে এইটা একটু দীর্ঘস্থায়ী হওয়ার মানে সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন কাজ করছে, আপনার প্রশাসন কাজ করছে, স্পিডবোর্ডে উদ্ধার কাজ চলেছে, এখন ত্রাণ কার্য চলছে, স্বেচ্ছাসেবীরা কাজ করছে, প্রশাসন কাজ করছে, অন্যান্যরা সবাই কাজ করছে। আর
বন্যায় ক্ষতির কথা যদি বলা যায়, এখন পর্যন্ত ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি, তবে 2 উপজেলাতে আপনার 2 শতাধিকের উপরও মাছের খামার ভেসে গিয়েছে, মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, শীতের সবজি যেগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধান এখনো বলা যায় না, কারণ ধান 2-3 দিনের মধ্যে পানি নেমে যায়, তাহলে হয়তো ধানটা বেঁচে যাবে। এই হলো অবস্থা সাগর, আমাদের শেরপুরের বন্যা পরিস্থিতি। শেরপুর থেকে জানছিলাম বন্যার খবর। সাম্প্রতিক সময়ে দেশে অতি বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে জলবায়ু সহিষ্ণু সমাজ প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 5 জন নারীকে এ সময় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত উন্নত দেশ থেকে যে পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার কথা সেটা দেওয়া হয় না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। উন্নয়নের নামে প্রকৃতি বিনষ্ট বন্ধ করা না গেলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় বলেও জানান তিনি। এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে, আমাদের মতো নিম্নাঞ্চল, তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি। ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সে টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। কিছু কিছু দেশ তার ব্যতিক্রম আছে, যেমন সুইডেন কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেরকম টাকা দেয় এবং সেরকম সাহায্যটা করে। টানা 3 মাসের বেশি সময় বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। 1 জুলাই থেকে বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসন অবসানের পর মুক্ত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 27,000। ক্লাস শুরুর প্রথম দিন প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা। ক্লাস শুরুর 2 দিন আগে থেকেই হলসমূহে শিক্ষার্থীদের মাঝে সিট বরাদ্দ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে তো একটা আনন্দের দিন, সেটা হচ্ছে শিক্ষকদের আনন্দ, শিক্ষার্থীদের আনন্দ, অভিভাবকদের আনন্দ, সবার আনন্দ। কারণ ক্যাম্পাসে যদি ছাত্র না থাকে সেই ক্যাম্পাস হচ্ছে মরুভূমি। আমরা মরুভূমিতে বাস করতে চাই না, ছাত্রছাত্রীদের মাঝে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে ক্লাস শুরু হচ্ছে, এটা খুবই ভালো খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, অনেকদিন পর ক্যাম্পাস খুললো, তো শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? হ্যাঁ সাগর, আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা সকাল থেকে এখানে যেটা লক্ষ্য করেছি যে এখানে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণা একেবারে মুখরিত ছিল। এখন অবশ্য ক্লাস চলছে, 11টা থেকে ক্লাস শুরু হয়েছে। ক্লাস বলতে আজকে প্রথম দিন, তারা ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো চলতেছে। তো মোটামুটিভাবে একটা উৎসব মুখর পরিবেশ আমরা আসার পর থেকেই লক্ষ্য করছি এখানে, যে এখানে আমরা ভিসির সাথে কথা বলেছি, নতুন ভিসি যিনি অতি সম্প্রতি যোগ দিয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তারা সব প্রতিকূলতা কাটিয়ে ইতিমধ্যে সুন্দরভাবে তারা শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম তারা শুরু করেছেন, এবং এটির ধারাবাহিকতায় উনি যে প্রত্যাশাটা করছেন, উনি বলছেন যে নিশ্চয়তা দিয়ে যে এই ক্যাম্পাসে আর কখনো কোনোদিন কোনো সন্ত্রাস এবং অনিয়ম যেন না ঘটে সে ব্যাপারে তারা সব দিক থেকে তারা কঠোর অবস্থানে নিয়েছেন। আর বিশেষ করে এখানে যে বিষয়গুলো হয়, যেখানে বিশৃঙ্খলা যেখান থেকে সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে হলগুলো কেন্দ্রিক। এখানে 12টি হলের মধ্যে 7টি ছেলেদের এবং 5টি মেয়েদের হল আছে। এই হলগুলো দখল করে যে ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রী যারা, তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে তারা দখল করে সেখানে ছাত্রলীগের ছেলেরা দখল করে সেখানে নানা রকমভাবে তাদেরকে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হতো এবং পরিস্থিতি বিভিন্ন সময়ে অস্থিতিশীল করে রাখার চেষ্টা করা হতো। তো আজকে খুললো এবং আমরা বলেছি যে এর মধ্যে যে প্রায় 3 মাস 5 দিন পর আজকে চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম। আমরা লক্ষ্য করেছি মোটামুটিভাবে নির্ভয়ে নির্বিঘ্নে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছে এবং যার যার ডিপার্টমেন্টে তারা শিক্ষা কার্যক্রমে যোগ দিয়েছেন। সাগর।
জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর। মুন্সিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে তার গ্রামের বাড়িতে। সেখানে বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানাজার পর বাবার জন্য দোয়া চাইলেন বদরুদ্দোজার ছেলে মাহিবি চৌধুরী। শুধু রাজনীতিবিদ হিসেবে না, মানুষ হিসেবে, বাবা হিসেবে, ডাক্তার হিসেবে তিনটা জিনিস আগে গেছেন। একটা, উনি সবসময় বলছেন, যেটা আমি বললাম, যে শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর হিংসা করে কেউ কখনো বড় হয় না। আপনি যতদিন পর্যন্ত সমাজ থেকে হিংসা ছড়াইতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার সমাজ সুন্দর হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।